যা হবার তা হবেই। আমরা চাইলেও হয়তোবা কিছু আটকাতে পারবো না, কিন্তু আমি ওনার কাছে কিছু কথা অবশ্যই জানতে চাইবো, যেসব জানার জন্য হলেও ওনাকে ফলো করতে হবে। পিহুর কোনো কথা না শুনে আশিক দৌড় লাগায়। পিহু খুব চিন্তিত হয়ে পড়ে। পিহু বলতে থাকে, এভাবে ঘুরতে এসে আবার কোনো নতুন সমস্যা হলো? আল্লাহ, তুমি দেখো যেন কোনো বিপদ না হয়। আমি চাই না আমার আপের জীবনে কোনো ঝড় উঠুক। তুমি প্লিজ সব কিছু দেখে নিও। আশিক দৌড়াতে দৌড়াতে মেয়েটির পেছনে আসে। অনেক কষ্টে মেয়েটিকে খুঁজে পেয়েছে সে। আশিক জিজ্ঞাসা করে, পালিয়ে বেড়াচ্ছ কেন অন্তরা ভাবি? সামনে আসতে ভয় পাচ্ছ কেন? অন্তরা আশিকের দিকে ফিরে তাকিয়ে বলে, মোটেও পালিয়ে বেড়াচ্ছি না। এখনো আমার ফেরার সঠিক সময় হয়নি, তাই ফিরছি না। যখন সঠিক সময় হবে তখন ঠিকই ফিরবো। আশিক বলে, তোমার মধ্যে অনেক রহস্য আছে যা তুমি লুকিয়ে রাখতে চাইছো। কোনো রহস্য নেই। রায়ান আমার সন্তান। এখন যদি আমি ওর অধিকার নিয়ে সামনে আসি তাহলে কি সেটা ভালো হবে বলো? তোমার ভাই নতুন সংসার পেতেছে। আমি চাই না তার সংসারে কোনো ঝামেলা আসুক, তাই তো আমি দূরেই রয়েছি। মেহুল মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়েছি, অনেক ভালো মেয়েটা। রায়ানের সাথে ওর ভালো সম্পর্ক, তাই আমি ভাবছি অতীত হয়েই লুকিয়ে থাকবো, সবার কাছে নিরুদ্দেশ হয়েই না হয় থাকি। আশিক বলে, তার মানে তুমি এখানে আছো, কিন্তু কেন? প্লিজ আমাকে সব কিছু খুলে বলো। অন্তরা নিজের সব কথা খুলে বলে। আমার ভাই অন্তর চৌধুরী এতদিন আমাকে বন্দি করে রেখেছিল সবার আড়ালে। কারণটা সম্পত্তিগত। সে ভেবেছিল আব্বু তার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে রেখেছে, তাই আমাকে লুকিয়ে রেখে সেই সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল। কিন্তু যখন জানতে পারলো আসল সত্য যে সম্পত্তি আমার নয় আমার সন্তানের, তখন সে নতুন চাল চালে। অন্তর চৌধুরী তখন আমায় মেরে ফেলার চেষ্টা করে, আমার ঘরে আগুন লাগিয়ে দেয়, কিন্তু আমি পালিয়ে আসি। তবে অন্তর চৌধুরী ভেবেছিল আমি মারা গেছি। এরপর আমি তোমার সাথে যোগাযোগ করলাম, জানতে পারলাম আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তাই নিজেকে গুটিয়ে নিলাম। গোপনে থেকেই তোমাকে সাহায্য করলাম। অন্তর চৌধুরী ধরা পড়েছে, মানে আমার সন্তান বিপদমুক্ত। ব্যাস, আমার দায়িত্ব শেষ। আশিক বলে, তাহলে তুমি সত্যিই ফিরবে না? কেন মিছে সাফার করবে তুমি? ওই অন্তরা চৌধুরী তো তোমার নামে মিথ্যা রটিয়েছিল, কিন্তু এডিট করা ছবি পাঠিয়ে সবার সামনে তোমাকে খারাপ বানিয়েছে। কিন্তু আসল সত্য তো হলো রায়হান তোমার আর ভাইয়ের সন্তান। অন্তরা নিজের চোখের জল মুছে বলে, আমি জানি সবটা। আমি সেদিন মাথা গরম করে ফেলেছিলাম। অন্তর আমার ভাই হয়ে আমার সাথে এমন করবে আমি ভাবতে পারিনি। সেদিন যখন ওই ছবিগুলো দেখে আকাশ আমায় জিজ্ঞাসাবাদ করছিল, আমার চরিত্র নিয়ে মিথ্যাচার করছিল, তখন আমি রাগের মাথায় বলে দিই, হ্যাঁ আকাশ, এই বাচ্চাটা তোমার না। ব্যাস, সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। তারপর থেকে আমার জীবন বদলে যায়। এরপর যেদিন রায়ানের জন্ম হলো সেদিন অন্তর তার ভাড়া করা লোক হাসপাতালে পাঠালো, তারা আমায় তুলে নিয়ে গেল। আমি কত মিনতি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমাকে এতগুলো বছর বন্দি করে রাখলো, আবার আমাকে দিয়ে জোর করে একটা মিথ্যা চিঠিও লিখিয়ে নিল, যার কারণে সবাই আমাকে ভুল বুঝলো। আমার দুর্ভাগ্য যে যখন আমি অন্তরের বন্দি দশা থেকে মুক্তি পেলাম ততদিনে আকাশের দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, তাই আমি চেয়েও আর ফিরতে পারলাম না। আমার জীবন তো ধ্বংস হয়েই গেছে, আরেকটা মেয়ের জীবন কেন নষ্ট করব আমি? আশিক বলে, তুমি অনেক ভালো অন্তরা ভাবি, কিন্তু নিজের সন্তানের থেকে এভাবে দূরে থেকে কি তুমি ভালো থাকবে? অন্তরা বলে, না, আমি রায়ানকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমি নতুন একটা নাটক সাজিয়েছি, যাতে করে আকাশ ও মেহুলের সম্পর্ক টিকে থাকবে, কিন্তু রায়ানকে আমি নিজের কাছে নিতে পারবো। আশিক জিজ্ঞাসা করে, কি প্ল্যান? সেটা আগামীকাল দেখতে পারবে। কাল রায়ানের 6 বছর পূর্ণ হবে, মানে ওর জন্মদিন। আর কালই আমি ওকে আবার নিজের কাছে ফিরিয়ে নেব। মেহুল ও রায়ান একসাথে ঘুরছে। রায়ান মেহুলকে নিজের কোলে নিয়ে ঘুরছে। আকাশ মেহুলকে বলে, মেহুল বলে, তুমি বাচ্চা সামলাতে পারো নাকি? না, তুমি তো পারো। শুধু রায়ানকে এত ভালোবাসো যে নিজের কাজ ছাড়া করতেও চাও না। দেখে বোঝাই যায় না যে তোমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্কই সব হয় না মিস্টার আকাশ।
রায়ানকে আমি জন্ম দেইনি তো কি হয়েছে? ও আমাকে মা বলে ডেকেছে। ওর প্রতি আমার একটা টান আছে। ও যদি কোনোদিন তোমার থেকে দূরে চলে যায় তো? এটা হতে পারে না। আমি রায়ানকে দূরে যেতে দিব না। আজকে সবাই সিলেট থেকে আবার ঢাকায় ফিরে এসেছে। আকাশের অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকার দরুন মূলত সবাই এক প্রকার বাধ্য হয়ে জলদি ফিরে এসেছে। এদিকে রায়ানের মনটা খুব খারাপ, কারণ সে আরও বেশি বেশি ঘুরতে চেয়েছিল। তার ওপর আজকে যে রায়ানের জন্মদিন, তবুও এখন অবধি কেউ তাকে উইশ করেনি। এটা নিয়েও তার মন খারাপ। রায়ান সিলেট থেকে ফিরেই মন খারাপ করে শুয়ে পড়েছে। মেহুল দুপুরের রান্না শেষ করে রুমে আসতেই রায়ান মেহুলের দিকে তাকিয়ে বলে, নতুন মা, তুমি জানো আজকে কিসের দিন? মেহুল ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বলে, আজকে তো শুক্রবার। রায়হান হতাশ হয়ে যায়। সে ভেবেছিল মেহুল হয়তো জানবে আজ তার জন্মদিন। তবে রায়ান এটা নিয়ে বেশি মন খারাপ করলো না, কারণ মেহুল তো নতুন এসেছে। রায়ানের জন্মদিনের কথা তো তার আর জানার কথা নয়। রায়ানের রাগ হচ্ছে আকাশের ওপর, কারণ আকাশ তো রায়ানের জন্মদিন কবে সেটা জানে, কিন্তু তবুও সে রায়ানকে উইশ করেনি, কিংবা জন্মদিন সেলিব্রেট করবে বলেও মনে হচ্ছে না। রায়ান হতাশ হয়ে পুনরায় বিছানায় শুয়ে পড়ে। মেহুল বুঝতে পারে কোনো একটা কারণে রায়ানের মন খারাপ, তাই সে রায়ানের পাশে বিছানায় বসে পড়ে। রায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমাকে এত ডিপ্রেসড লাগছে কেন? তোমার কি মন খারাপ? ও, বুঝতে পেরেছি। সিলেট থেকে তাড়াতাড়ি ফিরে আসায় তোমার মুড অফ। কিন্তু কি করব বলো? তোমার আব্বুর অফিসের এত এত কাজ ছিল, সেই জন্য আমাদের তাড়াতাড়ি আসতে হলো। রায়ান বলে, সেই কারণে আমার মন খারাপ না। তাহলে মন খারাপ কেন? তুমি কি কিছু খেতে চাও? আমাকে বলো, আমি তোমার পছন্দের খাবার তৈরি করে দিব। রায়ান এবার মেহুলকে সব সত্য বলে দেয়। সে বলে, জানো নতুন মা, আজ আমার জন্মদিন, কিন্তু কেউ আমায় উইশ করেনি। মেহুল তৎক্ষণাৎ রায়ানকে কোলে তুলে নেয়। রায়ানের গালে আদর করে দিয়ে বলে, হ্যাপি বার্থডে রায়ান। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আসলে আমি জানতাম না আজ তোমার জন্মদিন। তুমি কোনো চিন্তা করো না, আজ আমি তোমার জন্মদিন অনেক বড় করে সেলিব্রেশন করব। রায়ান মুখ গোমরা করে বলে, আমি তোমার উপর রাগ করে নেই নতুন মা, আমার রাগ তো আব্বুর উপর। আব্বু তো আমার জন্মদিন জানে, তাও আমাকে উইশ করলো না। তুমি মন খারাপ করে থেকো না। তোমার আব্বুর অফিসের কত কাজ, তাই হয়তো ভুলে গেছেন। তুমি হ্যাপি থাকো। আজ তোমার জন্মদিন অনেক সুন্দর করে পালন করা হবে। রায়ান নিজের ঘরে বসে অন্তরার ছবি দেখছে। এই বাড়িতে অন্তরার কোনো ছবি নেই। আমিন আক্তার সব ছবি সরিয়ে দিয়েছেন, কিন্তু আকাশ এই একটা ছবি যত্ন করে রেখেছেন। রায়ানকে আকাশ এই ছবিটা দেখিয়ে বলেছিল এটা তার জন্মদাত্রী মায়ের ছবি। রায়ান নিজের মায়ের ছবির ওপর হাত বুলিয়ে বলে, তুমি কোথায় আছো আম্মু? আমি তোমাকে অনেক বেশি মিস করি জানো। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে বলো তো? তুমি একবার ফিরে এসো না, আমি খুব খুশি হব। সবাই তো নিজের জন্মদিনে একটা করে উইশ করে। আমি উইশ করলাম আমার বার্থডে গিফট হিসেবে তোমাকে চাই। তুমি আসবে তো আম্মু? রায়ান নিজের মায়ের ছবি বুকে জড়িয়ে নেয়। মেহুলেরও আগমন ঘটে রুমে। মেহুল রায়ানকে বলে, এটা তোমার আম্মুর ছবি তাই না? রায়ান সম্মতি দিয়ে বলে। হুম, এটা আমার আম্মু। মেহুল আর কিছু বলে না, শুধু গোপনে দীর্ঘশ্বাস ফেলে। মায়ের প্রতি প্রত্যেক সন্তানেরই টান থাকে। রায়ানেরও তেমনি টান রয়েছে তার মায়ের প্রতি। মেহুল রায়ানকে বলে, আচ্ছা, তোমার আম্মু যদি কোনোদিন ফিরে আসে আর তোমাকে নিয়ে যেতে চায়, তাহলে কি তুমি তার সাথে চলে যাবে, নাকি আমাদের কাছে থাকবে? রায়ানের ছোট মস্তিষ্ক এত প্যাচ বোঝে না, তাই তো সে বলল, আমি আম্মুকেও চাই, আবার তোমাদের সবাইকেও চাই। আমরা সবাই মিলে একসাথে থাকবো। মেহুল সাথে সাথে রায়ানকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। ছেলেটার প্রতি অনেক বেশি মায়া তৈরি হয়ে গেছে। রায়ানকে দেখেই তার মাতৃত্বের স্বাদ অনুভব হয়। মেহুলের চোখে বিন্দু বিন্দু অশ্রুকণা জমা হয়। সে দ্রুত নিজের চোখের জল মুছে নিয়ে বলে, তোমার বার্থডে সেলিব্রেটের সব ডেকোরেশন প্রায় কমপ্লিট। তোমার আব্বুকেও আমি কল করেছি, সে একটু পরেই আসবে। তোমার জন্য গিফটও নিয়ে আসবে। তুমি তাড়াতাড়ি সুন্দরভাবে রেডি হয়ে নিচে চলো, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। রায়ান সাথে সাথেই লাফিয়ে ওঠে, বলে যে, হ্যাঁ নতুন মা, তুমি আমাকে একদম প্রিন্সের মতো সাজিয়ে দাও। মেহুল মুচকি হেসে বলে, আচ্ছা তাই হবে। মেহুল নিজের হাতে রায়ানকে সাজিয়ে দিতে থাকে। দরজার বাইরে পিহু ও আশিক দাঁড়িয়ে সেটা দেখছে। পিহু আশিককে অনুরোধের সুরে বলল,
দেখছো তো আপি কত ভালোবাসে রায়ানকে। তুমি প্লিজ মিস অন্তরাকে এখানে আসতে মানা করো, না হলে একটা সাজানো সংসার নষ্ট হয়ে যাবে। আশিক বলে, আমি সেটা করতে পারবো না। অন্তরা ভাবে আমার কোনো বারণ শুনবেও না। সে তো রাহানের জন্মদাত্রী মা, এতদিন নিজের সন্তানের থেকে দূরে থেকেছে। তোমাকে তো আমি সবই বলেছি যে ভাবি ভাগ্যের কত নিষ্ঠুরতার শিকার। বিনা দোষে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে, এখন নিজের সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন। তাকে আমি কিভাবে মানা করব? পিহুর চোখে জল চলে আসে। পিহু বলে, কিন্তু মেহুল আপি যে রায়ানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। মানছি মিস অন্তরা রায়ানকে জন্ম দিয়েছে, তার সাথে রায়ানের রক্তের সম্পর্ক, কিন্তু রক্তের সম্পর্কই কি সব? মায়া ভালোবাসা দিয়ে যে আবেগময় সম্পর্ক গড়ে ওঠে তার কি কোনো দাম নেই? আশিক আর বলার মতো কিছু খুঁজে পায় না। সত্যি বলতে এখন আর তার বলার মতো কিছু অবশিষ্ট নেই। আশিক শুধু একটা গভীর শ্বাস ফেলে বলে, আমি জানি, আমি বুঝতে পারছি সবটাই, কিন্তু ভাগ্যের কাছে আমরা সবাই অসহায়। পরিস্থিতি যে কোন দিকে মোড় নেবে সেটা বলা যাচ্ছে না। আমি শুধু এটুকু বলতে পারি, আমাদের জীবনের মোড় খুব শীঘ্রই পাল্টে যাবে। আকাশ অফিস থেকে ফিরেছে। মেহুল ও রায়ানকে তৈরি করে নিয়ে নিচে নেমেছে। বাড়ির সবাই উপস্থিত হয়েছে। তাছাড়া আশেপাশের কিছু পাড়া প্রতিবেশী এবং রায়ানের বন্ধু বান্ধবরাও এসেছে তার জন্মদিন উপলক্ষে। সবাই রায়ানকে উইশ করছে। রায়ানকে খুব খুশি লাগছে। রায়ানের সামনে তার জন্মদিনের কেক আনা হয়েছে। মেহুল একটি বড় মোমবাতি কেকের সামনে রেখে বলে, এই মোমবাতি ফু দিয়ে নিভাও আর চোখ বন্ধ করে একটা উইশ করবে। রায়ান তাই করে। মোমবাতি ফু দিয়ে নেবায় এবং উইশ হিসেবে নিজের মাকে চায়। সে চোখ বন্ধ করে বলে, আমি চাই আমার আম্মু আমার কাছে ফিরে আসুক। এরপর রায়ানকে কেক কাটতে বলা হয়। রায়ান কেক কাটতে যাবে এমন সময় কেউ বাড়ির গেট থেকে বলে ওঠে, দাঁড়াও, আমার ছেলের জন্মদিন আর আমাকে ছাড়াই তার কেক কাটা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমি আসছি রায়ান। আকাশ বাড়ির গেটের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। অন্তরা। অন্তরা রায়ানের পাশে চলে আসে। রায়ান অবাক নয়নে অন্তরার দিকে তাকিয়ে থাকে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার মা ফিরে এসেছে। রায়ান অন্তরাকে জড়িয়ে ধরে বলে, তুমি কি সত্যি আমার আম্মু? তুমি ফিরে এসেছো আর আমাকে ছেড়ে যাবা না তো? অন্তরা রায়ানকে আদর করতে থাকে। আজ কতদিন পর নিজের ছেলেকে ফেরত পেল সে। অন্তরা রায়ানকে বলে, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার আম্মু এবার তোমাকে সাথে করে নিয়ে যাবে। অন্তরার কথা শুনে মেহুলের বুক কেঁপে ওঠে। অন্তরাকে দেখা মাত্রই সে প্রচণ্ড অবাক হয়ে গেছে। এমন দিন যে কখনো আসবে সেটা কল্পনাও করেনি মেহুল। এখন তার কি হবে সেই চিন্তাতেই মগ্ন সে। মেহুল একবার আকাশের দিকে তাকায়। আকাশের দৃষ্টি অন্তরার দিকেই স্থির ছিল। প্রচণ্ড চমকিত হয়েছে আকাশ। শুধু আকাশ নয়, আমিনা আক্তার, এমনকি বার্থডে পার্টিতে উপস্থিত থাকা বাকি সবাইও অনেক বেশি পরিমাণে অবাক। অন্তরা সেসব দিক খেয়াল না করে রায়ানকে বলে, চলো আমরা একসাথে কেক কাটি। রায়ান মাথা নাড়ায়। তারপর তারা দুজনে মিলে কেক কাটে। এতক্ষণ চুপ থাকলেও আর চুপ থাকে না আকাশ। সে অন্তরার কাছে এসে তার হাত শক্ত করে ধরে বলে, এতদিন কোথায় ছিলে তুমি? আজ ফিরেই পেলে কেন? অন্তরা স্বাভাবিকভাবেই উত্তর দেয়, তোমাকে কোনো কিছু বলতে বা জানাতে আমি বাধ্য নই। আমি এখানে তোমার কাছে ফিরেও আসিনি। তুমি নিজের বর্তমান স্ত্রীকে নিয়ে থাকো। আমি শুধু নিজের ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আকাশ কিছু বলার আগেই আমিনা আক্তার এগিয়ে আসেন সামনে। তিনি অন্তরাকে চোখ রাঙানি দিয়ে বলেন, কোন মুখে তুমি এই কথা বলছো? এতদিন নিজের ছেলের কোনো খোঁজ রেখেছো তুমি? ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে সেই খবরও তো রাখোনি, আর আজ হঠাৎ ছেলের প্রতি মায়া তোমার উতলে পড়ছে। অন্তরা বলে, আমি এত কথা শুনতে এখানে আসিনি। আমি রায়ানের জন্মদাত্রী মা, তাই ওর উপর সম্পূর্ণ অধিকার আমার আছে। আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আকাশ রায়ানের হাত শক্ত করে ধরে বলে, রায়ান তোমার একার সন্তান নয় যে তুমি ওকে এভাবে নিয়ে যেতে পারবে। রায়ান কিন্তু আমারও সন্তান। অন্তরা বাঁকা হেসে বলে, কি বললে তুমি? রায়ান তোমার সন্তান? হায়, রায়ান তোমার কেউ নয়। রায়ানের আসল বাবা হলো আমার বয়ফ্রেন্ড আদিত্য। আদিত্য এবং আমি দুজনেই এখন বিদেশে সেটেলড। আদিত্যই আমাকে এখানে পাঠিয়েছে রায়ানকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। রায়ানের বায়োলজিক্যাল ফাদার কিন্তু আদিত্যই।
তাই আশা করি তুমি এ বিষয়ে কোনো রাইট রাখো না। আর হ্যাঁ, আমাদের ডিভোর্স হওয়া এখনো বাকি আছে। আমি ডিভোর্স পেপারস সাথে করেই নিয়ে এসেছি। তুমি নিজের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে থাকো, শুধু আমাকে নিজের সন্তানকে নিয়ে যেতে দাও। আকাশ কি বলবে বুঝতে পারছিল না, একসাথে এত ধাক্কা আর সহ্য হচ্ছিল না। এর মাঝেই আমিনা আক্তার বলে ওঠেন, কেমন মা তুমি? জন্ম দিয়ে নিজের বাচ্চাকে রেখে চলে গেছো। এখন এতদিন ধরে আমার ছেলে তোমার বাচ্চাকে মানুষ করলো, আর এখন তুমি এসেছো নিজের বাচ্চার অধিকার নিয়ে। লজ্জা করে না তোমার? অন্তরা রায়ানের হাত ধরে বলে। রায়ান, তুমি যাবে তো আমার সাথে? রায়ান কোনো উত্তর দেওয়ার পূর্বেই মেহুল এসে রায়ানের ওপর একটি হাত ধরে। সে অন্তরাকে বলে, আমি জানি আপনি রায়ানের মা হন, কিন্তু তাই বলে এভাবে হঠাৎ করে আমাদের সবার থেকে রায়ানকে নিয়ে যাওয়ার কোনো অধিকার আপনার নেই। রায়ানের নিজস্ব মতামত রয়েছে, এক্ষেত্রে রায়ান যা বলবে সেটাই হবে। এরপর মেহুল রায়ানকে জিজ্ঞাসা করে, রায়ান তুমিই বলো, তুমি কি আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চাও? রায়ান মাথা নাড়িয়ে বলে, না নতুন মা, আমি তোমাদের সবার সাথেই তো থাকতে চাই, কিন্তু আমি আম্মুর সাথেও থাকতে চাই। আমার সবাইকেই লাগবে। অন্তরা রায়ানকে বলে, না রায়ান, এখানে কেউ তোমার আপন নয়, আমি তোমার মা, তাই আমি তোমাকে নিজের সাথে করে নিয়ে যাব। তুমি আমার সাথে চলো। জানো আমাদের অনেক বড় একটা সুন্দর বাড়ি আছে, সেখানে অনেক খেলনাও আছে। রায়ান অন্তরার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, না, আমি যাব না, আমি এখানে সবার সাথে থাকবো। তুমি এখানে থাকো না আম্মু। অন্তরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহুল বিজয়ের হাসি হেসে বলে, দেখলেন তো, রায়ান নিজেই চাইছে না এখান থেকে যেতে। আপনি নিশ্চয় একটা বাচ্চার মতের বিরুদ্ধে গিয়ে তাকে নিয়ে যেতে পারবেন না। রায়ানের সাথে এই বাড়ির কারো রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু আবেগের সম্পর্ক রয়েছে। সেই আবেগ মায়া কাটিয়ে রায়ানকে নিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। অন্তরা বেশ দাম্ভিকতার সাথে বলে, একজন মায়ের শক্তিকে তুমি খাটো করে দেখো না। আমি যদি খুব ভুল করে না থাকি, তাহলে তুমি আকাশের দ্বিতীয় স্ত্রী মেহুল। তো যাই হোক, তুমি একটা কথা শুনে রাখো, রায়ান আমার ছেলে, আর আমি ওকে আজ হোক কাল হোক আমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবই। কথাটা বলেই অন্তরা বাড়ি থেকে বেরিয়ে যেতে ধরে। তখন রায়ান তার শাড়ির আঁচল ধরে তাকে আটকে বলে, আম্মু তুমি চলে যাচ্ছ কেন? আমাদের সাথে থাকো না। অন্তরা ঝুঁকে বসে রায়ানের মাথায় হাত বুলিয়ে বলে, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় রায়ান, কিন্তু আমি একেবারের মতো চলে যাচ্ছি না। আমি আবার আসবো তোমাকে নিতে, তখন কিন্তু তোমাকে আমার সাথে ফিরতেই হবে। অন্তরা বাড়ি থেকে বেরিয়ে যায়। তার চোখে জল চিকচিক করছিল, যেটা আর কারো চোখে না পড়লেও মেহুলের দৃষ্টি এড়ায় না। মেহুল ভাবতে থাকে, অন্তরা কাঁদছিল কেন? আমার মনে হয় বড় কোনো সমস্যা আছে, আমাকে সবকিছু জানতে হবে। আশিক অন্তরার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। সে অন্তরাকে জিজ্ঞাসা করে, তুমি কেন মিথ্যা বলবে অন্তরা ভাবি? কেন তুমি কাউকে বললে না যে রাহান তোমার আর আকাশ ভাইয়ের ছেলে? অন্তরা নিজের চোখের জল লেপন করে বলে, আমি সত্যটা কাউকে বলতে পারবো না আশিক। আমি যদি সত্যটা সবার সামনে আনি, তাহলে আমার জন্য মেহুলের জীবনটা নষ্ট হয়ে যাবে। আকাশ আগে আমাকে ভালোবাসতো, কিন্তু এখন তো মেহুলকে ভালোবাসে। তাই আমি চাই ও মেহুলকে নিয়ে ভালো থাকুক। আমার সম্পর্কে ওর নেগেটিভ ভাবনা যদি বজায় থাকে, তাহলেই কেবল এটা সম্ভব। আমি কোনো মেয়ের সংসার ভাঙার কারণ হতে চাই না। আমি শুধু নিজের ছেলেকে নিজের কাছে পেতে চাই, ব্যাস। আশিক বলে, কিন্তু এখানে তো তোমার কোনো দোষ নেই অন্তরা ভাবি, তুমিও তো পরিস্থিতির শিকার। কার কি দোষ আছে নেই সেটা বড় কথা না। আমি তো নিজের জীবনের সবকিছু হারিয়েই ফেলেছি। আমি চাই না মেহুলও ওর সবকিছু হারাক। ও নিজের স্বামীকে নিয়ে ভালো থাকুক। আমি আকাশকে ডিভোর্স দিয়ে ওর জীবন থেকে দূরে সরে আসব। কদিন পর মেহুলের নিজের সন্তান হবে, তখন ওরা রায়ানকে ছাড়াই ভালো থাকবে। আমি তাই শুধু রায়ানকে চাই। তুমি ভুল ভাবছো অন্তরা ভাবি। মেহুল ভাবি রায়ানকে অনেক বেশি ভালোবাসে। রায়ানকে ছাড়া সে ভালো থাকতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হওয়াই স্বাভাবিক। অন্তরা এবার বেশ ধমকের সুরে বলে, নিজের স্বামীর অধিকার তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু সন্তানের অধিকার ছাড়বো না। রায়ানকে নিজের কাছে আনার জন্য যা যা করা লাগে সবকিছু আমি করব। মেহুল ঘুমন্ত রায়ানের পাশে বসে আছে। অন্তরার আগমনের পরপরই তার মনে ভয় তৈরি হয়েছে রায়ানকে নিয়ে। তার ভয় একটাই, রায়ান তার থেকে দূরে চলে যাবে না তো। মেহুল এই বিষয়টা নিয়ে ভাবছিল। এমন সময় আমিনা আক্তারের আগমন ঘটে তার রুমে। আমিনা আক্তার মেহুলের কাছে বসে বলে, আমি জানি তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে।
রায়ান আর তোমার বন্ধন আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। নিজের মা না হয়েও ও যেখানে তুমি রায়ানের জন্য এত ভালোবাসা দেখিয়েছ তা সত্যিই অনেক প্রশংসার দাবিদার। কিন্তু সত্যি কি জানো, এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না। হাজার হোক রায়ান তো অন্তরারই সন্তান, তাই অন্তরার প্রতি ওর টান বেশি থাকবে। মেহুল অসহায় গলায় বলে, সেটা জানি আমি, কিন্তু কি করব? আমি যে রায়ানকে ছেড়ে থাকার কথা ভাবতে পারছি না। ও আমার নিজের ছেলে না হলেও ওকে আমি নিজের সন্তানের মতোই দেখি। আচ্ছা, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? মেহুলের এমন প্রশ্নের জবাবে কি বলবেন সেটা ভেবে পান না আমিনা আক্তার। তিনি রায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুমি তো জানো আমি রায়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি, কারণ ওকে দেখলে আমার অন্তরার বিশ্বাসঘাতকতার কথাগুলো মনে পড়ে যায়। কিন্তু সত্য বলতে বিশ্বাস করো, রায়ানকে দেখলে কেন জানি আমার মনেও হয় ও আমার আপনজন। ওর চেহারার সাথে আকাশের চেহারার অনেক মিল আছে। তাছাড়া ওর অনেক স্বভাবও আকাশের সাথে মিলে যায়। আমার তো মাঝে মাঝে মনে হয় রায়ান আকাশেরই সন্তান, কিন্তু সত্য হলো। মেহুল আমিনা আক্তারের বলা কথাগুলো ভালো করে ভাবতে থাকে। তার মনেও কিছু সন্দেহের সৃষ্টি হয়। মেহুল আমিনা আক্তারকে বলে, যদি সত্যি এমন হয় যে রায়ান আকাশেরই সন্তান, তাহলে তো রায়ানকে অন্তরা এভাবে নিয়ে যেতে পারবে না, তাই না? আমিনা আক্তার উত্তরে বলেন, সেটা তো পারবেই না। আমাদের বংশের সন্তানকে আমার থোড়াই এমনই নিয়ে যেতে দেব? কিন্তু সত্য হলো যে রায়ান আমাদের কেউ নয়। মেহুল বলে, আমার অজানা অনেক কিছুই থাকতে পারে। আমাদের সেই অজানা সত্যিই জানতে হবে। ল্যাবের বাইরে দাঁড়িয়ে আছে মেহুল। মূলত সে একটি সত্য জানার জন্য ল্যাবে এসেছে। মেহুলের এক কাজিন ল্যাবে কাজ করে। মেহুল রায়ান ও আকাশের চুল সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করতে দিয়েছে। মূলত এর মাধ্যমে জানা সম্ভব রায়ান আকাশের নিজের সন্তান কিনা। মেহুল বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এমন সময় তার কাজিনের আগমন ঘটে। মেহুলকে দেখা মাত্র সে বলে, তোর কাজ হয়ে গেছে মেহুল, আমি টেস্ট করে দেখেছি। মেহুল উত্তেজিত হয়ে জানতে চায়, টেস্ট সম্পন্ন হয়েছে? টেস্টের রেজাল্ট কি? মেহুলের কাজিন বলে, তোর সন্দেহ ঠিক। ডিএনএতে প্রায় 99% মিল পাওয়া গেছে। তার মানে রায়ান তোর স্বামীর সন্তান। মেহুলের চোখ চিকচিক করে ওঠে। সে বাঁকা হেসে বলে, রায়ানকে নিজের কাছে রাখার উপায় আমি পেয়ে গেছি। এবার অন্তরা আমাদের কাছ থেকে আর রায়ানকে কেড়ে নিতে পারবে না। তবে সবার আগে আমার অন্তরার মুখোমুখি হওয়া জরুরি। ওর থেকে অনেক প্রশ্নের উত্তর জানতে চাইব। কেন করলো আমাদের সাথে, সেই উত্তর ওকে দিতেই হবে। মিথ্যে বলার কারণ উদ্ঘাটন করতে হবে। মেহুল অনেক খোঁজ খবর নিয়ে অন্তরার ঠিকানা পেয়েছে। মূলত তার ফেসবুক আইডিতে অন্তরার সাথে যোগাযোগ করেছে। তারপর সেখান থেকে অন্তরাকে বলেছে তার সাথে দেখা করতে চায়। অনেক জরুরি কথা আছে। অন্তরা দেখা করতে রাজি হয়ে গিয়েছিল। তাই সে মেহুলকে নিজের ঠিকানা দেয়। মেহুল এসব কথা ভেবে তারপর কলিং বেল বাজায়। কিছু মুহূর্ত যাবার পর অন্তরা এসে গেট খুলে দেয়। গেট খুলে বলে, ভেতরে এসো। মেহুল ভেতরে গেলে অন্তরা বলে, কি বলতে চাও বলো। মেহুল ডিএনএ টেস্টের রিপোর্ট অন্তরার হাতে দিয়ে বলে, এটা খুলে দেখুন। অন্তরা প্রশ্ন করে, কি এটা? মেহুল উত্তর দেয়, এটা আকাশ ও রায়ানের ডিএনএ টেস্টের রিপোর্ট। ওদের ডিএনএতে 99% মিলে গেছে। এটা থেকেই প্রমাণিত যে। অন্তরা মুখ গম্ভীর করে নেয়। মেহুলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, সত্য উদ্ঘাটন করে নিজের সংসার ভাঙার কারণ তুমি কেন হতে চাও মেহুল? আমি শুধু নিজের ছেলের অধিকার চেয়েছি, আর কিছু তো চাইনি। তুমি কেন এমন করছো? মেহুল কড়া গলায় বলে, আপনি সবাইকে এভাবে অন্ধকারে রাখতে পারেন না। রায়ানের তার আসল পরিচয় জানার অধিকার আছে। আকাশেরও এটা জানার অধিকার আছে যে রায়ান তার সন্তান। অন্তরা মুচকি হেসে বলে, তুমি যদি চাও সবাইকে সব সত্য জানাতে পারো, কিন্তু এর ফলে কিন্তু তোমার নিজের সংসারটাই নষ্ট হয়ে যাবে। আকাশ কিন্তু আমাকে ভালোবাসতো। শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে ও আমাকে ভুলে তোমাকে নিয়ে সংসার করেছে। এখন যদি ওর সামনে সব সত্যি আসে, তাহলে ও আমাকে নিজের জীবনে ফেরত চাইতে পারে। তখন তোমার কি হবে একবার ভেবে দেখেছো? মেহুলের মুখটা ছোট হয়ে আসে। অন্তরার কথায় সে যুক্তি খুঁজে পায়। মেহুলের মনোভাব বুঝতে পেরে অন্তরা বলে, বেশি কিছু চাই না আমি। এমনিতেও জীবনে আমার আর বেশি সময় হাতে নেই।
আজ আমি আমার জীবনের সব ঘটনা তোমাকে বলতে চাই, তুমি কি শুনবে? মেহুল মাথা নেড়ে জানায় সে শুনতে চায়। অন্তরা তখন তা বলতে শুরু করে। আমি নিজের মা বাবার অতি আদরের সন্তান ছিলাম। আমার জন্মের 2 বছর পর অন্তরের জন্ম হয়। আমরা 2 ভাই বোন ছোটবেলা থেকে মিলেমিশে বড় হয়েছি, কিন্তু আমি প্রথম সন্তান হওয়ায় মা বাবাকে একটু বেশি আদর করত। এই নিয়ে অন্তর একটু হিংসা করত, কিন্তু এই হিংসা যে এত ভয়াবহ রূপ নেবে তা আমি ভাবতে পারিনি। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠতেই আমার সাথে আকাশের পরিচয় হয়। সে আমার থেকে সিনিয়র ছিল। পরে আমি জানতে পারি সে আবার বাবার বন্ধুর ছেলে। ছোটবেলায় আমাদের কয়েকবার দেখাও হয়েছে। আমি হোস্টেলে থেকে পড়াশোনা করায় হয়তো পরে আর দেখা হয়নি। ভার্সিটিতে আকাশ আমার জন্য পাগল ছিল, আমাকে সব সময় পটানোর চেষ্টা করত। আমি প্রথম পাত্তা না দিলেও পরে তাকে ভালোবেসে ফেলি, কিন্তু সে বেকার থাকায় আমার বাবা তার হাতে তুলে দিবে না এটা আমি শিওর ছিলাম। তাই তাকে বলি একটা চাকরি জোগাড় করতে। ভার্সিটিতে আমার আদিত্য নামে একজন ফ্রেন্ড ছিল, তার সাথে অনেক গভীর বন্ধুত্ব আমার, কিন্তু আমি জানতেই পারিনি সে আমায় গোপনে ভালোবাসতো। আকাশ চাকরি পাওয়ার পর যখন আমাদের বিয়ে ঠিক হয় তখন আদিত্য আমায় প্রপোজ করে, কিন্তু আমি ওকে ফিরিয়ে দেই। আকাশও আমার আর আদিত্যের বন্ধুত্ব নিয়ে সংকোচে ছিল। অন্তর ঠিক এই সংকোচটাকেই ব্যবহার করে। অন্তর আমার জীবনে সর্বনাশ করার জন্য আদিত্যের সাথে আমার এডিট করা ছবি পাঠায় আকাশকে। সেই থেকে আকাশ আর আমার সুখের সংসারে অশান্তি নেমে আসে। এরপর যখন আমি সন্তান জন্ম দেই তখন অন্তর আরও বড় চাল চালে। আমাকে অপহরণ করে নিয়ে এসে মিথ্যা রটায় যে আমি আদিত্যের সাথে পালিয়ে গেছি। সবকিছু ও করেছিল সম্পত্তির জন্য, কিন্তু পরে যখন জানতে পারে আব্বুর সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিয়েছে তখন অন্তর আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমি সৌভাগ্যক্রমে পালিয়ে আসতে পারি, কিন্তু পালাতে গিয়ে আমার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে ডাক্তারের সাথে চেক আপ করে জানতে পারি আমার মাথার আঘাতটা অনেক গুরুতর, আর এই আঘাতের কারণে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। অন্তরার কথা শুনে থমকে যায় মেহুল। তার চোখে জল চলে আসে। অন্তরা মেহুলের কাছে হাত জোড় করে বলে, আমি আর কিছু চাই না, শুধু নিজের শেষ সময়ে নিজের ছেলেকে পাশে চাই। আমি তোমাকে অনুরোধ করছি, এসব সত্য এখনই কারো সামনে এনো না। আমার মৃত্যুর পর সবাইকে সব সত্য জানিও। আর আমার রায়ানকে প্লিজ শেষ কয়টা দিন আমার সাথে থাকতে দাও। মেহুল অন্তরার হাতে হাত রেখে বলে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আমার জীবনে যে এত কিছু হয়ে গেছে সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি আপনাকে কথা দিচ্ছি রায়ানকে আমি আপনার কাছে এনে দিব। শুধু তাই নয়, আপনাকে আপনার পুরো পরিবার। মেহুলের কথা সম্পূর্ণ হওয়ার আগেই অন্তরা বলে, আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু সেটা হবার নয়। এমনিতেও এই পৃথিবীতে আমি আর মাত্র কয়দিনের অতিথি। এই 2 দিনের জন্য এসে আমি তোমার জীবন তোলপাড় করে দিতে চাই না। তাই আমি তোমাকে অনুরোধ করব, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন সত্য কারো সামনে না আসে। এতেই সব কিছু ঠিক থাকবে। মেহুল বলে, আপনি এমন কেন করছেন বলুন তো? আপনার শেষ সময়ে তো নিজের পরিবারের সান্নিধ্য পাওয়া প্রয়োজন। অন্তরা নাছর বান্দা। সে বলে, আমি একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি। আশা করি আমার অনুরোধ তুমি ফেলবে না। ধরো, এটাই আমার শেষ ইচ্ছা যে আমার মৃত্যুর আগে যেন আকাশ ও ওরা আমার সম্পর্কে কিচ্ছু না জানে। তারা যেন সেটাই ভাবে যেটা আমি তাদের বলেছি, যে আমি আসলেই সবাইকে ঠকিয়েছি। এ পর্যায়ে মেহুল আর নিজেকে ঠিক রাখতে না পেরে অশ্রু ভেজা চোখে বলে, এমন একটা শর্ত দিয়ে আপনি ঠিক করলেন না। শুধুমাত্র আমার কথা ভেবে আপনি নিজের শেষ সময়ে নিজের ভালোবাসার মানুষদের থেকে দূরে থাকবেন, এটা কি ঠিক? অন্তরা তখন মৃদু হেসে বলে, আমার সারা জীবন অনেক কষ্টের সাথে অতিবাহিত হয়ে গেছে। আমি এই শেষ সময়ে একটু শান্তিতে থাকতে চাই। আমি জানি তুমি অন্যরকম, কিন্তু একজন মেয়ে কখনো তার স্বামীর পাশে অন্য কারো উপস্থিতি মেনে নিতে পারে না। সেখানে আমি তো এখানে তোমার স্বামীর প্রথম স্ত্রী। আমাদের ডিভোর্সও হয়নি। এই মুহূর্তে যদি আমি ফিরি তাহলে তুমি একটু হলেও জেলাস হবে, আর তোমার বিন্দুমাত্র কষ্টের কারণ হয়তো শেষ সময় আমাকে কষ্ট দেবে। তাই আমি চাই না কেউ সত্যটা জানুক। তুমি শুধু রায়ানকে আমার কাছে এনে দাও। শেষ কয়টা দিন নিজের ছেলেকে আঁকড়েই বাঁচতে চাই আমি। মেহুল বাড়িতে এসে রায়ানকে তৈরি করে বাইরে নিয়ে যাচ্ছিল। তখন আকাশ তার সামনে এসে বলে, এ সময় তুমি রায়ানকে নিয়ে কোথায় যাচ্ছ? মেহুল কোনো ভনিতা ছাড়াই বলে, আমি ওকে ওর মায়ের কাছে দিতে যাচ্ছি।
মেহুলের কথা শুনে আকাশ অবাক হয়ে যায়। আকাশ রেগে গিয়ে বলে, এমনটা তুমি কিভাবে করতে পারো? তুমি তো বলেছিলে রায়ানকে দূরে যেতে দেবে না, তাহলে এখন এমন করছো কেন? মেহুল শান্তভাবে বলে, কারণ তুমি তো রায়ানের নিজের বাবা নও, আমিও রায়ানের নিজের মা নই, তাই ওর ওপর আমাদের কোনো অধিকার নেই। ওর আসল মা যখন ওকে ফেরত চাইছে তখন নিয়ে নিক, অসুবিধা কি? আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে মেহুলের দিকে। এরপর তাচ্ছিল্যের স্বরে বলে, মানুষ ঠিকই বলে, সৎ মা কখনো আপন হয় না। রায়ান তোমার নিজের সন্তান নয়, জন্যেই ওকে এত সহজে অন্তরার হাতে তুলে দিতে চাইছো। তার মানে এতদিন তুমি রায়ানের মা হওয়ার নাটক করছিলে, তাই তো? আমিনা আক্তার দূরে দাঁড়িয়ে সব শুনছিল। আকাশের মুখে এমন কথা শুনে তিনি রেগে যান। এগিয়ে এসে আকাশের উদ্দেশ্যে বলেন, তুই কি এসব ঠিক বলছিস না আকাশ? আমি জানি মেহুল রায়ানকে কতটা ভালোবাসে, আর জানি জন্যই বলছি মেহুলের সিদ্ধান্ত একদম সঠিক। একটা বাচ্চা তার মায়ের কাছেই সব থেকে ভালো থাকে। রায়ানের সাথে তোর তো কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে তুই কেন ওকে যেতে দিতে চাইছিস না? আকাশ আর বলার মতো কিছু খুঁজে পায় না, তাই সে চুপ করে থাকে। আমিনা আক্তার চোখ মুখ শক্ত করে বলেন,